শুভ সময়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান এবং প্লাস্টিক সার্জারি অনুষ্ঠানটি দেখবার জন্যে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আমাদের অনুষ্ঠানটি কিন্তু প্রতি মঙ্গলবার রাত ৯ টায় চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত হয়। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাস্থেটিক সার্জারি, সৌন্দর্যের পুনর্গঠন ও একটি আত্মবিশ্বাস। বিষয়টিতে বিস্তারিত আলোচনা করবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশবরেণ্য প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আয়ুব আলী, অধ্যাপক ও সাবেক ইউনিট প্রধান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার শাবনাজ, আমাকে এই চ্যানেল আইয়ের এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সবাইকেই ধন্যবাদ দিচ্ছি যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন অথবা স্যার, বর্তমান সময়ে মানুষের কিন্তু সৌন্দর্যের প্রতি যেমন সচেতনতা বাড়ছে, তেমন কিন্তু স্যার সৌন্দর্য বৃদ্ধির সার্জারির প্রতিও কিন্তু তাদের আগ্রহ বাড়ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো স্যার, শুরুতেই আপনার কাছ থেকে জেনে নিব যে কসমেটিক বা সৌন্দর্য বৃদ্ধির সার্জারি বলতে কি বুঝি? জি, ধন্যবাদ ডাক্তার শাবনাজ। আসলে আমরা প্লাস্টিক সার্জারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটা টপিক বেছে নিয়েছি এবং আমরা এই বিষয়ে আলোচনা করব। তো আসলে স্বাভাবিকভাবে সাধারণত প্লাস্টিক সার্জারি এই কথাটা বলতে কিন্তু আগে মানুষ সৌন্দর্যের সার্জারি বুঝাতো বা এইটাই বুঝতো। কালক্রমে এবং আস্তে আস্তে বিবর্তনের ফলে মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝে ফেলেছে বা বুঝতেছে। হয়তো কেউ কেউ এখনো ওই ধারণা পোষণ করে যে প্লাস্টিক সার্জারি মানে একটু সৌন্দর্য করা। তো এখন কিন্তু প্রায়শই মানুষ বুঝে ফেলেছে আসলে প্লাস্টিক সার্জারিটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি নয়। তবে সৌন্দর্য বৃদ্ধি এটার একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা ইম্পর্টেন্ট একটা মানে ব্রাঞ্চ, এটা ঠিক। যেটাকে আমরা অ্যাস্থেটিক সার্জারি, অর্থাৎ প্লাস্টিক সার্জারির এটা একটা পার্ট অ্যাস্থেটিক সার্জারি। কেউ কেউ কিন্তু এটাকে আবার কসমেটিক সার্জারিও বলে থাকেন, যেটা স্বাভাবিক বা সাধারণের কাছে এটা খুব পপুলার। বা যারা ধরেন একদম রিমোট এলাকায়, তারা কিন্তু এটাকে কসমেটিক সার্জারি বলেন। অ্যাস্থেটিক শব্দটা আসলে একটা মেডিকেল টার্ম, আমরা এটাকে অ্যাস্থেটিক সার্জারি বলে থাকি। এখন আপনি যদি যান যে ধরেন আমরা একটু পিছনে যাই, ধরেন ২০ বছর আগে। ২০ বছর আগে কিন্তু অনেকগুলো এই যে এই ধরনের প্লাস্টিক সার্জারি বা এর একটা ব্রাঞ্চ অ্যাস্থেটিক সার্জারি, এগুলো বাংলাদেশে অতটা প্রচলিত ছিল না। হ্যাঁ, বিদেশে কোথাও কোথাও মানে প্লাস্টিক সার্জারি ছিল বা অ্যাস্থেটিক সার্জারিও ডেভেলপমেন্ট ছিল। কিন্তু আমরা যদি গেল ১০ মানে লাস্ট ডিকেড এবং তার আগের ডিকেড দেখি, যে প্লাস্টিক সার্জারি বাংলাদেশে অন্তত মানে আমাদের এই দেশে ইট হ্যাজ গট ইটস ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট। এবং জি। ইভেন গেল লাস্ট ডিকেডে যদি আমরা একটু খেয়াল করি বা আমরা যদি দেখি যে অনেকগুলো অ্যাস্থেটিক সার্জারিও অনেকগুলো এখন হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু ক্রমশ বাড়ছে। আপনি যেটা বলেছেন যে এটা কিন্তু ঠিকই। মানে দিন যাচ্ছে আর অ্যাস্থেটিক সার্জারির প্রয়োজনীয়তা বাড়ছে এবং মানুষের মানুষের কাছেও এটা আগ্রহ বাড়ছে। হৃদয়গ্রাহী হচ্ছে এবং মানুষেরাও অ্যাস্থেটিক সার্জারি করার জন্য আসে। এখানে একটু টার্মের একটু বিষয় আছে যে অনেক সময় একটু ডিফারেন্স হয়। যেমন প্লাস্টিক সার্জারি, অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি, এগুলো আমরা পরে আলোচনা করব। তবে এটা ঠিক। এটা আমরা নির্দ্বিধায় এখন বলতে পারি যে ক্রমশ অ্যাস্থেটিক সার্জারির প্রয়োজনীয়তাও বেড়েছে এবং মানুষরাও কিন্তু এখন আগ্রহী হচ্ছে এবং আগের চেয়ে অনেক এটা মানুষ এই ব্যাপারে সচেতন হয়েছে। স্যার, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দুর্ঘটনা কিংবা পৌরাজনিত কারণ কিংবা জন্মগত ত্রুটি যদি থাকে যে আমাদের স্বাভাবিক চলাফেরাকে আ বাধাগ্রস্ত করছে, তখন তো স্যার সার্জারির মাধ্যমে আবার পুনর্গঠন করা হয়। তো তাহলে স্যার কসমেটিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জারি তাহলে মূল পার্থক্যটা কোথায়?
হ্যাঁ, শাবনাজ, এটা একটা খুবই ইম্পোর্টেন্ট এবং আমাদের রোগীরাও অনেক সময় এটা জানতে চান। তাদেরই প্রশ্ন যে আসলে তাইলে আমরা তো প্লাস্টিক সার্জারি শুনে আসছি, আবার এখন এখানে শুনতেছি অ্যাস্থেটিক আপনারা বলেন, মানে আমরা বলি অ্যাস্থেটিক সার্জারি। আবার কেউ বলতে থাকেন কসমেটিক সার্জারি। তাহলে এই টার্মগুলো আমাদের একটু বুঝে নেওয়া দরকার। আচ্ছা, প্লাস্টিক সার্জারি আমরা বলছি, আগেই আমরা অনেক সময় এটা নিয়ে আরো একটা আমরা এপিসোড করব। তারপর বলি প্লাস্টিক সার্জারিটা কিভাবে আসলো? প্লাস্টিকস এইটা একটা টার্ম, এটা গ্রিক শব্দ। এটা কিন্তু অর্থ হলো মোল্ডিং, অর্থাৎ মোল্ডিং মানে হলো পরিবর্তন করা। তো মোল্ডিং মানে হলো আপনি খেয়াল করবেন যে অনেক সময় ওই যারা কুমার বা ওই যে যারা হাঁড়ি পাতিল নিয়ে মানে মাটির জিনিস তৈরি করে, তারা কিন্তু মাটিটাকে মানে শেপ করতে পারে। যেমন ধরেন এটা কখনো কলস, কখনো পাতিল, কখনো অন্যান্য ঢাকনা বা বিভিন্নভাবে এটাকে মোল্ড করা যায়। তো সেই জন্য প্লাস্টিক সার্জারির টার্মটা ওভাবে আসছে যে প্লাস্টিক সার্জারি এমনই একটা সার্জারি যে এটা বিভিন্ন সময় পরিবর্তনশীল এবং পরিবর্তন করা এটা সম্ভব। এখন আমরা যদি প্লাস্টিক সার্জারিটাকে ব্রড হেডিং এ ২ ভাগে ভাগ করে দিই, তাহলে কিন্তু দুটো আসে। একটা হলো রিকনস্ট্রাকটিভ সার্জারি, আরেকটা হলো আমরা বলি অ্যাস্থেটিক সার্জারি। তো এখন এই টার্মটাই আবার কেউ কসমেটিক বলে, কিন্তু এটা একই টার্ম। তো এটার মধ্যে সামান্য একটু পার্থক্য অনেক সময় মানে বিভিন্ন জার্নাল, বিভিন্ন টেক্সট বুকে যেভাবে এসছে আমি সেটা পরে বলছি। তবে এটা ঠিক যে এটার মেইনলি দুটো ব্রাঞ্চ, একটা হলো রিকনস্ট্রাকটিভ যেটা পুনর্গঠন করা হয়, এবং আরেকটা হলো অ্যাস্থেটিক যেটা সৌন্দর্য বর্ধনের করা হয়। এখন আমাদের একটু বোঝা দরকার যে তাহলে রিকনস্ট্রাকটিভ কোনটা করছি, আবার আমরা অ্যাস্থেটিক কোনটা করছি। রিকনস্ট্রাকটিভটা হলো এটা যেটা আমরা একটা যেকোনো কারণে, সেটা জন্মগত হতে পারে অথবা কোনো ট্রমার কারণে হতে পারে। ট্রমা এটা অ্যাক্সিডেন্ট বা বার্নের কারণে হতে পারে, যেটা অলরেডি বিকৃতি অবস্থায় আছে, সেইটাকে আবার পূর্বের অ্যানাটমি ফিরিয়ে দেওয়া বা পূর্বের ফাংশনটাকে ফিরিয়ে দেওয়া, মানে অর্থাৎ ব্যাক টুয়ার্ডস নরমাল, তাকে নরমাল লাইভ করে দেওয়া, এটা কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারি। আচ্ছা, এখন আমরা বুঝতে হবে যে তাহলে অ্যাস্থেটিক সার্জারি কোনটা। অ্যাস্থেটিক সার্জারি হলো এটা আপনার যেটা আছে, অর্থাৎ ন্যাচারালি এইটা হয়ে আছে অথবা জন্মগতভাবে এটা হয়ে আছে, সেইটাকে আমরা আরেকটু উন্নত করা বা আরো সৌন্দর্য করা। উদাহরণস্বরূপ বলা যায়, দেখুন অনেক লোকের অনেক সময় এরকম আল্লাহ তালাই বানিয়ে দিয়েছে নাকগুলো একটু তেবড়া হয়ে থাকে। হ্যাঁ, নাকটা একটু সরু জন্মগতভাবে। দেখতে, হ্যাঁ, জন্মগতই থাকে। তখন কিন্তু সে আসে কিন্তু ওইটাকে নাকটাকে একটু সরু করার জন্য বা নাকটাকে আরো সৌন্দর্য করার জন্য। আবার অনেকে আসে বিভিন্ন কারণে একটু এজিং প্রসেস হয়ে গেল, তখন কিন্তু আপনি ফেস লিফট, এই কথাটা আমরা পরে আরো আলোচনা করব, যে ফেস লিফট করে এটাকে আরেকটু সৌন্দর্য করার জন্য, মানে এইজটাকে একটু মনে হয় কমিয়ে নেওয়ার জন্য সেটাও একটু অনেকে করে থাকেন। অনেকে এসে থাকেন যে চামড়া একদম ভাঁজ হয়ে থাকে, লেগজিটি থাকে, এটা একটু ঠিক করে। তো এই জন্য অনেকগুলো আমাদের এই অ্যাস্থেটিক সার্জারি গুলো আছে, সেটা আমরা হয়তো পরে আলোচনা করব। তবে এটার থেকে এটা বোঝা গেল যে রিকনস্ট্রাকটিভ সার্জারি হলো আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া, যেটা অলরেডি বিকৃত অবস্থায় আছে, যে কোনো ট্রমা বা কনজেনিটাল যেটাই হোক। আর অ্যাস্থেটিক সার্জারি এটা যেটাকে আমরা যা আছে বা জন্মগতভাবেই এভাবে হয়ে আছে, সেইটাকে আরো একটু সৌন্দর্য করা, আর একটু সৌন্দর্যের দিকে এগিয়ে নেওয়া। তো সেটাকে আমরা বলবো যে অ্যাস্থেটিক সার্জারি। এখন কেউ অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি অনেক সময় ডিফারেন্স জানতে চান। আসলে আমরা যে মেডিকেল যারা প্লাস্টিক সার্জন বা আমরা যারা মেডিকেলের সাথে রিলেটেড, তারা কিন্তু আমরা অ্যাস্থেটিক সার্জারি এই কথাটাই বলি। কসমেটিক সার্জারি এই কথাটা সাধারণত এটা একটা সাধারণ মানুষের কথা। এটা একটা পপুলার একটা কথা। মানে ওইটাকেই ওইটা বলে। তবে জার্নাল এবং আমাদের যে টেক্সট বুক এখন ঘাটাঘাটি করলে এটা প্রতীয়মান হয়, বা আমি এটা অনেকগুলো ইসে গিয়ে আমরা দেখেছি যে আসলে কসমেটিকটা একটা প্রসিডিউর, সেটা একটা বড় কোনো সার্জারি নয়। যেমন রাইনোপ্লাস্টি, এটা কিন্তু আমরা কসমেটিক বলি না। রাইনোপ্লাস্টি এইটাকে আমরা অ্যাস্থেটিক সার্জারি বলি। আবার ধরুন যে একটা মানুষের একটা চামড়া একটু ভাঁজ হয়ে আছে বা কপাল কুঁচকায় থাকে, এটাকে আমরা কিন্তু অনেক সময় ইনজেকশনের মাধ্যমে, যেমন ধরেন বোটক্স ইনজেকশন দিয়ে এটাকে ঠিক করে দিই। এইটা একটু ছোটখাটো প্রসিডিউর, সেটাকে আমরা বলি কসমেটিক প্রসিডিউর। তাহলে যখন তেমন কোনো বড় সার্জারি নয়, সেটাকে আমরা প্রসিডিউর হিসাব করি। যেমন ধরেন এখানে সার্জারি লাগেও না, অনেক সময় দেখেন এই যে
ইনজেকশন, বোটক্স, এখন আমরা শুনে থাকি পিআরপি থেরাপি। পিআরপি দিয়ে অনেক সময় চামড়ার ভাঁজ কমিয়ে দেওয়া যায় বা অনেক সময় যে একটু উঁচু-নিচু থাকে সেটাকে ঠিক করা যায়। এই যে ছোটখাটো যে প্রসিডিউর গুলো যেগুলো সাধারণত অনেক সময় চেম্বারেও করা যায়, সেগুলোকে এই ছোট প্রসিডিউরকে সাধারণত আমরা কসমেটিক প্রসিডিউর হিসাবে আমরা ধরতে পারি। এইটা যে প্লাস্টিক সার্জন সবসময় করবে তাও নয়। এটা কিন্তু আজকাল ডার্মাটোলজিস্টরা বা অন্যান্য কিছু ব্রাঞ্চ আছে তারাও কিন্তু এই কসমেটিক প্রসিডিউরটা করে। কিন্তু অ্যাস্থেটিক সার্জারি একটা ডেফিনিট সেটা একটা সেটা করতে হলে একটু ঐরকম। যেমন ধরেন রাইনোপ্লাস্টি, ব্লেফারোপ্লাস্টি বা এরকম অনেকগুলো আছে যেগুলো আমরা আস্তে, আস্তে আলোচনা করব। তবে এটা ঠিক যে কসমেটিকটা আমরা বলি প্রসিডিউর আর অ্যাস্থেটিকটাকে আমরা বলি সার্জারি। এভাবে বললে সহজ হয় এবং আচ্ছা। বুঝতে সুবিধা হয়। বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ স্যার। স্যার আমরা কিন্তু নিজেকে আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী করে তুলতে সবসময়ই চাই। এজন্যই কিন্তু স্যার সৌন্দর্যবর্ধক সার্জারির প্রতি আমাদের দিন, দিন আগ্রহ বাড়ছে। তো স্যার কি ধরনের সৌন্দর্যবর্ধক সার্জারি আপনারা করে থাকেন? হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন শাবনাজ। আসলে আমাদের তো এগুলো অনেক প্রসিডিউর এখন। ক্রমশ দিন যাচ্ছে আর প্রসিডিউর গুলো বাড়ছে। অর্থাৎ আপনি আগেই জানেন যে একজন প্লাস্টিক সার্জনের কাজ মানে যদি সে অ্যাস্থেটিক সার্জারিও করে সেটাও কিন্তু হেড টু টো সার্জারি। অর্থাৎ হেড থেকে শুরু করে যেখানেই চামড়া আছে সেখানেই প্লাস্টিক সার্জারি প্রসিডিউর আছে। এখন সৌন্দর্য কোথায় নাই? সৌন্দর্য তো কপালেরও সৌন্দর্য আছে, মানুষের চুলের সৌন্দর্য আছে। তারপরে এরকম আস্তে, আস্তে আমরা নিচে নামি। যেমন ধরুন হেয়ার গ্রাফট। এটা একটা সৌন্দর্যর একটা সার্জারি। অনেকের বল্ডনেস হয় বিভিন্ন কারণে, অনেকের বংশগত হতে পারে বা কোনো ডেফিসিয়েন্সি ডিজিজের কারণে হতে পারে বা অনেক সময় বিভিন্ন ধরনের দেখা যায় যে তার বল্ডনেস। এখন এই বল্ডনেস মানে আমরা বলি সাদা স্বাভাবিক এবং সাধারণ বাংলায় অনেকে বলেন টাক পড়ে গেছে। তো এইগুলো হয় যে কি অনেক সময় কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় কপালের এই দিক থেকে একটু ওটা বেশি হয়। কিন্তু পিছনের চুলগুলো কিন্তু ভালো থাকে বা এই দিক থেকে শুরু হয়। তো এরকম হলে সেটা কিন্তু হেয়ার গ্রাফট করে এটা সুন্দর করে দেওয়া যায়। হেয়ার গ্রাফটের বিভিন্ন প্রসিডিউর আছে, বিভিন্নভাবে করা যায়। এখানে হয়তো অত ডিটেইলস করা যাবে না। তবে অ্যাম এ এ এটা ঠিক যে হেয়ার গ্রাফট করলে এটা খুব সুন্দরভাবে প্লাস্টিক সার্জনরা করেন এবং দেখতে আগের চেয়ে অনেক সুন্দর লাগে। এখন আপনি আসেন ফোরহেড। ফোরহেডে কিন্তু অনেক রিঙ্কেল আছে। এই রিঙ্কেল গুলো ইচ্ছে করলে এটা সার্জারির মাধ্যমেও অ্যাস্থেটিক প্রসিডিউর এর মাধ্যমে এটাকে টান করা যায়। পার্ট অফ দি ফেসলিফট হিসাবে অথবা, অথবা কিন্তু কিছু ইনজেকশনের মাধ্যমে যেমন ধরেন হ্যালুরোনাইডেস ইনজেকশন অথবা বোটক্স এরকম আমি কোনো কোম্পানির নাম বলতে চাচ্ছি না। মানে আমি ইয়েগুলো বলতেছি আরকি। এগুলো বোটক্স দিয়ে বোটুলিনাম টক্সিন যেটা সেটা দিয়ে এটা করা যায়। অথবা আজকাল আপনি শুনে থাকেন যে পিআরপি দিয়ে এটা ঠিক করা যায়। অর্থাৎ চামড়ার বা কপালের যেকোনো জায়গায় একটু ভাঁজ হলে সেটা ঠিক করা যায়। তো এখন আসেন এর নিচে আমরা যদি আইলিডের সার্জারি আসি, আমরা আস্তে, আস্তে নিচে যাচ্ছি। আইলিডে কিন্তু একটা সার্জারি যেটা দেখেন আইলিড যদি ল্যাক্সিটি হয়ে যায়, এটা যদি লুজ হয়ে যায় এবং দেখতে একটু এইজ হয়ে গেছে এরকম মনে হয় তখন কিন্তু এটাকে একটু টান করা যায়। সেটাকে আমরা বলি ব্লেফারোপ্লাস্টি। এটা খুব সহজ একটা সার্জারি এবং এটা কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটা করা যায়। এরপরে আপনার আসেন নাক। নাক তো মানুষের একটা মানে ইটস এ ভেরি সেনসিটিভ খুব অর্গান। গুরুত্বপূর্ণ নাকের নিয়ম। বিষয়ে সবাই কিন্তু খুব আ মানে অ্যালার্ট এবং নাকটা সচেতন। তার নাকটা ফেইসের একদম সামনে থাকে এবং সবাই মানুষের কাছে যখন তাকে প্রেজেন্ট করে তখন কিন্তু নাকটা ১ম সামনে পড়ে যায়। সুতরাং নাকের দিকে সবাই তাকায়। সবাই একটু সরু নাক অনেকেই পছন্দ করেন। বিশেষ করে আমাদের যারা ট্রাইবাল আছেন তারা একটু নিজেদেরকে ওরকম মনে করেন যে হ্যাঁ, আমাদের নাকগুলো তো এরকম। তো এটা কিন্তু আবার রেইস এর ব্যাপার যে জাতিগতভাবে এখন ধরেন যে আমেরিকান তাদের নাকগুলো এমনিই একটু আ ইয়া থাকে, সুন্দর থাকে। এখন আমরা যে অঞ্চলের লোক যেমন ধরেন এই ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশ এখানে হয় কি? এখানে নাক কেউর একটু সুন্দর, কেউর একটু মানে সরু থাকে, কেউর আবার একটু তেবড়া থাকে। মানে এটা এই আমাদের এই জাতিটা তো একটু মিক্সের জাতি। সুতরাং আমাদের একেবারে সবার যে একই রকম হয় তা নয়। তো সুতরাং নাক সৌন্দর্য করার যে আমরা যে প্রসিডিউর সেটাকে আমরা বলি রাইনোপ্লাস্টি। এখন আসেন যে এই টোটাল ফেস। এখন যখনই একটু এইজ বেড়ে যায় তখন দেখবেন যে স্কিন গুলো লুজ হয়ে যায়। এটা লেগজিটি হয় এবং অনেক যে স্কিনের সাইড থেকে একটু স্যাগিং হয়ে যায়। দেখতে একটু মনে হয় বয়স হয়েছে।
এখন অনেকেই কিন্তু এটাকে আমরা বলি ফেস লিফট। এটা ২ ভাবে করা যায়। একটা হলো ক্লাসিক্যাল ফেস লিফট অর্থাৎ টোটাল ফেস লিফটটা করা যায়। অর্থাৎ এইখানে আমরা একটা কানের সামনে এবং এই যে একটা ইনসিশন দিয়ে এই চামড়াগুলোরে নিয়ে একদম সুন্দর করে টান করা যায়। এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এটা এটা কিন্তু মিনি ফেস লিফটও করা যায় শুধু এক সাইডে। অনেক সময় আ উম এটা অবস্থা বুঝে ব্যবস্থা। তো এই সাথে কিন্তু আবার অনেক সময় নেকে দেখেন চামড়া কুঁচকানো থাকে। হ্যাঁ, সেগুলোও কিন্তু সুন্দর করে নেক লিফট করা যায়। হ্যাঁ? তো সেটাও এই সাথে করা যায়। অনেকে দেখবেন যে অনেকের চিনটা একটু ডাবলের মতো দেখা যায়। আমরা অনেক সময় মেডিকেলের মানে অ্যাসথেটিক সার্জারি এটাকে ডাবল চিনও বলা হয়। সেটাকে কিন্তু কারেকশন ইজিলি করা যায়। এখন যদি আপনি এরপরে আসেন ব্রেস্ট, ব্রেস্ট তো একটা ধরেন এমনি তো ব্রেস্ট একটা ফাংশনাল অর্গান। আবার এটা সৌন্দর্যেরও অর্গান। সুতরাং ব্রেস্ট ছোট বড় করা বা আমরা বলি রিডাকশন ম্যামোপ্লাস্টি বা অগমেন্টেশন ম্যামোপ্লাস্টি সেটা খুব ইজিলি করা যায়। কোনো সমস্যা নাই। এরপরে আপনি যদি অ্যাবডোমেনে আসেন, আজকাল তো টামি টাক এটা তো অনেকেই করতে আসেন। প্রায়শই আমরা এই রোগী পেয়ে থাকি তাদের অ্যাবডোমেন লেগস থাকে, বাল্কি থাকে। সুতরাং এইটা করলেও তাকে খুব ভালোই লাগে এবং অনেক সময় দেখা যায় অনেক মহিলা আজকাল যারা আসেন তারা আসলে হাঁটাচলা করতেও একটু সমস্যা হয়। বাল্কি থাকেন সুতরাং সেটা করলে তাকে অনেক ওনারা তো স্বাভাবিকভাবেই এই সমস্যাগুলা যেহেতু এখন এগুলা ডিল করার অনেকগুলো আমাদের দেশে এখন বিভিন্ন সেন্টার আছে সুতরাং এটা করার সুযোগ আছে। সুতরাং তারা এটা করেন। হয়তো আগে এত সুযোগ ছিল না। তারপরে আপনি যদি আরো নিচে আসেন, জেনিটেলিয়া যেকোনো ধরনের সমস্যা এটা জেনিটেলিয়া কারেকশন করা যায়। এছাড়া যাদের বাটকে প্রবলেম থাকে, কেউর আছে বাটক একটু বেশি হয়তো প্রমিনেন্ট সেটাকে তারা অনেক সময় রিডাকশন করেন। অথবা কেউর আছে যে বাটকে অনেক সময় দেখা যায় যে বাটকটা যেভাবে চাচ্ছেন সেভাবে অগমেন্টেশন যদি লাগে সেটা করা যায়। এছাড়াও থাই প্লাস্টি আমরা বলি বিভিন্ন সময় এবং এই যে ব্রাকিয়াম আমরা বলি যে এই যে আর্মের আপার পার্টে অনেক সময় অনেক ফ্যাট জমে যায় সেগুলো যে কারেকশন করা হয় সেটাকে বলা হয় ব্রাকিপ্লাস্টি। সুতরাং এইরকম আ আ আ আপনি বলতে পারেন যে আমাদের এই অ্যাস্থেটিক প্রসিডিউর আসলে প্রতিটি মানে বাহিরের যেগুলো এক্সটার্নাল অর্গান আছে প্রত্যেকটা অর্গানেই এই অ্যাস্থেটিক সার্জারি করা সম্ভব। মানে এটা নির্ভর করে যে যার যেরকম যে চায়। যেমন নাক চাহিদা ট্যাবড়া থাকলে অনুযায়ী। সে তো চাবে হ্যাঁ, হ্যাঁ। অনেকে বিভিন্নভাবে আসেন এবং বিভিন্নভাবে বলেন। তবে আমরা বললেই যে আমরা এটা করি তা না। আমরা আসলে ওটা জাজ করি। যে আসলেই তার কতটুকু কারেকশন কার লাগবে। জন্য দরকার? হ্যাঁ, কার জন্য কতটুকু দরকার সেটাকে কিন্তু ঠিক করে নিতে হবে। অ্যা অ্যা সেইভাবে ওটা করতে হবে। তাইলে আমরা অনেক সময় কাঙ্ক্ষিত। কারণ অনেকেই অনেকের মতো হতে চায় এরকম হয় না। এখন অনেকেই তো চায় যে আমার আ ফেইসটা একটু এরকম করে দেন অমুক বা অমুক পারফর্মার আমি নাম বলছি না। তো এভাবে কিন্তু আসলে করা হয় না। যে যেরকম তারটা ওইটা সুন্দর করা যায়। এখন কেউ যদি বলে যে আমি অনেকে এরকম একজনে তো বলেই ফেললেন যে সালমা হায়েক নামে একজন নায়িকা আছে। উনার যে নাকটা দেখতে অনেক সুন্দর। সেরকম কি নাক করা যাবে? তো তখন আমি একটু হেসে দেই। যে হ্যাঁ, সেরকম নাক তো উনার নাকটা উনার শরীরের সাথে ওইভাবে আল্লাহ বানিয়ে দিয়েছেন। তো এখন ওইভাবে তো আপনার নাকটা হবে না। আপনার নাকটা এখন যেটা আছে সেটার চেয়ে আরো সুন্দর হবে, সেটা সরু হবে, দেখতে ভালো লাগবে। সেটা তো আপনার ছবি আগে এভাবে আমরা বলে। সুতরাং এগুলো করার ব্যাপারে কিন্তু আমাদের অনেক কাউন্সেলিং দরকার। সুতরাং আমরা খুব বিচার বিবেচনা করে যে রোগীর জন্য যেটা দরকার সেইভাবেই এটা করতে হবে। এই প্রসিডিউর গুলা। তার মানে চিকিৎসাগত দিক থেকেও প্রয়োজনীয়তাটা কতটুকু সেটাও আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আসলে সেটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে চট করে বললে আবার অনেকে এসে একটা ইয়াং মেয়ে একদিন এসে বলে যে, "আমার নাকটা তাড়াতাড়ি একটু ঠিক করে দেন।" তো হয়তো আমি এখানে বলাটা ভালো যে সে বলল যে, কিন্তু তার তো গার্ডিয়ান ছাড়া আমরা তো করব না।" সেই মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। যাই হোক, সে পরের দিন দেখা গেল তার একজন ভদ্রমহিলা নিয়ে আসলো যে, "এই আমার মা, আ ইনি গার্ডিয়ান আরকি আমার।" তো সেটা অপারেশন কিন্তু আ যেহেতু গার্ডিয়ান ছাড়া আমরা সাধারণত করি না, যেটা হয় বাস্তবতা, আমরা করে ফেলছিলাম। করার পরে কোনো এক সময় আমরা তো ওইটা জাজ করতে অনেক সময় পারি নাই যে এইটা তার আম্মা না, সে ওর মা একটা বানিয়ে নিয়ে আসছে। তো এরকম কিন্তু অনেক সমস্যা হয়। সুতরাং এই বিষয়গুলো এরকম সমস্যা হয়। পরে কিন্তু তার বাবা এসে মানে এই বিষয়টা বুঝতে পেরেছে এবং সে বলছে যে, "না ঠিক আছে আমার মেয়ের নাকটা এখন দেখতে অনেক সুন্দর হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু সে কিন্তু একটা আপনার সাথে একটা করেছে। সেটা কি আপনি জানেন? আমি বললাম যে, "না, আ আমি তো সেটা জানি না।"
তখন বলল যে আসলে ও যে মাটাকে নিয়ে আসছিল সেটা ওর কোনো মা না। সেও ওর একটা পরিচিত একটা আন্টি, সেটাকে ও মা বানিয়ে অপারেশন করে নিয়ে গেল। তো এরপর থেকে আমি এলার্ট হলাম যে এরপরে মাও দরকার, বাবাও দরকার। ২ টাকে নিয়ে আসতে হবে। তাইলে হয়তো কিছুটা। তো এইজন্য আমাদের কিন্তু এইসব ব্যাপারে আ যারা সার্জন থাকেন, যারা এক্সপেরিয়েন্স, যারা এস্থেটিক সার্জন, তারা এই বিষয়গুলো অনেকভাবে বিবেচনা করে সবকিছু কাউন্সেলিং করে তারপরে এই ধরনের এস্থেটিক প্রসিডিউর এ যেতে হয়। আচ্ছা। স্যার আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন রাজশাহী থেকে রাবেয়া বেগম। উনার বয়স ৫০। তো স্যার উনি প্রশ্ন করেছেন যে উনার ত্বক ঢিলে হয়ে যাচ্ছে। তো ফেস লিফট এর মাধ্যমে কি আবার পুনরায় আগের মতো করা সম্ভব কিনা উনি জানতে চাচ্ছিলেন। হ্যাঁ, এটা তো ডেফিনিটলি শাবনাজ, এটা তো একটা obvious যে আসলে ওনরা তো জানতে এরকম রুগীরাই আমাদের কাছে আসে। তো ৫০ বছরে আসলে অনেক সময় কিন্তু অনেকের এটা নির্ভর করে যে বিভিন্ন কারণে এটা অনেকের হয়ে থাকে। তবে কেউ একটু earlier এজে দেখা যায় যে ওই ত্বকগুলা একটু লুজ হয়ে যায় বা laxity হয়ে যায়। উনার তো ৫০ বছরে it is a very appropriate time. ওই সময় যখন তার laxity হয়ে আছে, তো সেটা হলো তাকে যদি আমরা সামনাসামনি দেখি, তাইলে কিন্তু মা বুঝা যাবে যে তার কতটুকু করলে ভালো হবে। তার অনেক সময় কিন্তু মিনি ফেস লিফট মানে পুরা ফেস না করলেও হয়। যে সাইডে একটু আম আ স্কিন গুলা লুজ থাকে বা স্কিন করুগেটেড হয়ে যায় বা স্যাগিং হয়ে যায়, সেইটা কারেকশন করলেও হয়। আবার অনেকে কিন্তু আসেন যে না আমি পুরা ফেসটাকেই লিফট, অর্থাৎ এই কপাল থেকে শুরু করে এই পাশে অথবা এই চিন এই পর্যন্ত পুরাটাই লিফট করা যায়। সুতরাং এইটা উনি প্রশ্ন এমনি, এটা তো উনি এমনি মুখে শুনলেন। তবে উনাকে অবশ্যই নিকটস্থ কোনো প্লাস্টিক সার্জন যারা একটু এক্সপেরিয়েন্স বা এই অ্যাসথেটিক সার্জারি করেন, তাদের কাছে গিয়ে উনি আগে এইটা উনাকে দেখাতে হবে এবং তারপরে উনি সিদ্ধান্ত নিলে এইটা ভালো হবে। সঠিক রেজাল্ট পাওয়া যাবে উনার আলোচনার মাধ্যমে। দর্শক আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনি স্যারের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন। স্যার এই ধরনের যখন সৌন্দর্য বৃদ্ধির সার্জারি করা হয় তখন কিন্তু একজন রোগীর প্রত্যাশা থাকে। তো স্যার এই যে রোগীর প্রত্যাশা এবং বাস্তবসম্মত যে ফলাফল এর মধ্যে কিভাবে সামঞ্জস্য করেন? এইটা শাবনাজ আসলেই একটা জটিল আ বিষয়। মানে এটার উত্তরটা খুব চট করেও দেওয়া মানে সরাসরি এক কথায় দেওয়া যাবে না। এটা আমি একটু এই বিষয়টা একটু বুঝিয়ে বলতে হবে। যে আসলে কেউ এটা স্বাভাবিক। অনেক সময়ই দেখা যায় যে ওই আমি যে কথাটা বলেছিলাম একটু আগে, যে অনেকে তো কেউর উদাহরণ দেয়। যে ঠিক আছে আমার চেহারাটা ঐশ্বরিয়ার মতো ওইভাবে একটু বা উনার মতো নাক করে দেওয়া। এটা মানুষের একটা ব্যাপার। এটা কেন হয়েছে? কারণ এখন আপনি দেখেন এই যে উম আ যে যোগাযোগ মাধ্যমগুলো এখন কিন্তু সারা ওয়ার্লড এ এত এক্সপ্লোর হয়ে আছে যে সবাই সবকিছু দেখতে পায়, সব জায়গায় জানতে পারে। মানুষের সাথে মানুষের এই চেহারা বা এগুলো আ অনেক সময় এই কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে। সুতরাং কেউ মনে করেন যে আমি বোধহয় হয়তো আমার চেহারা অত ভালো নয়। বা আমি বোধহয় তার চেয়ে খারাপ। মানে এই যে কম্পিটিশন বা এই যে কম্প্যারিজন, এটা করার সুযোগ পায় বলে তাদের মনে এটা আছে। তো সেজন্য আসলে যেকোনো শুধু রাইনোপ্লাস্টির বিষয় না, প্রত্যেকটা বিষয়ই যে একটা আগে আমাদেরকে এই বিষয়টা, এই যে মা প্রত্যাশা এবং আমাদের যে ফল, এই ফলটার একটা আমাদের রোগীটাকে এটার জন্য আমাদের একটা ইনফর্মড কনসেন্ট নিতে হবে যে হ্যাঁ, আপনার যে রেজাল্টটা, এইটা সবসময় আমরা বলে থাকি যে রেজাল্টটা কিন্তু আপনি যেভাবে চাইছেন বা যেভাবে হবে ঠিক অবিকল সেটা হবে না। কিন্তু এটাও ঠিক যে আপনি এখন যেটা আছেন সেটার চেয়ে আরো উন্নত হবে। কারণ কি আল্লাহ তাআলা কিন্তু একেকটা মানুষকে একেক ধরনের সৌন্দর্য করেই এই পৃথিবীতে পাঠায়। সুতরাং সে কিন্তু ওইটার জন্য ওইটা সৌন্দর্য। এখন আম আ সেইটাকে হঠাৎ করে একটু বেশি, এখন একটা মানুষ অনেক ধরেন একটু শর্ট। এখন তার নাকটা যদি বেশি অনেক সরু হয়ে যায় তাহলে দেখতে কিন্তু অনেক সময় ভালো লাগবে না। দেখতে খারাপ সুতরাং লাগবে। হ্যাঁ, তখন খারাপ লাগে। হঠাৎ করে দেখা যায় নাকটা একটা অনেক বেশি। তো এটা দেখতে একটা অদ্ভুত একটা চেহারা হয়ে যাবে। সুতরাং এরকম হয়েছে যে আমাদের চেম্বারে এরকম রুগী আসছে যে হ্যাঁ, নাকটা তো আগে তো যা ছিল তারপরে এখন তো একটু বেশি সরু হয়ে গেছে। এত সরু তো আমরা চাইনি। এ এখন বেশি সরু হয়েছে, এটা আবার ঠিক করে দেন। তখন তো একটা ঝামেলা লাগে। সেইজন্য কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তরে এটা বলা যায় যে এইটার জন্য একটা কাউন্সেলিং ইস ভেরি ইম্পোর্টেন্ট পার্ট।
এবং রুগীদেরকে তাকে বুঝতে হবে, যে রুগীদেরকেও বুঝতে হবে এবং যিনি ডাক্তার বা যিনি অ্যাস্থেটিক সার্জন হবেন তাকেও এটা বুঝতে হবে। তাদের মধ্যে বসে অন্তত ২-৩ বার করে এরকম একটা কাউন্সেলিং এর পার্ট মানে নিতে হবে। একটা কাউন্সেলিং এর জন্য টাইম নিতে হবে এবং সবকিছু বুঝিয়ে শুনে, এবং ওনারা অনেক সময় ছবি দেখে অনেক সময় করেন। সবসময় কিন্তু সবকিছু ছবির মতো হয় না, বা যোগাযোগ মাধ্যমে উনি যেটা দেখেছেন যেমন Facebook বা বিভিন্ন জায়গায় সবসময় কিন্তু এরকম হবে না। সুতরাং এই ব্যাপারটাও উনাকে খেয়াল রাখতে হবে। উনার এই রোগীর এইটা বোঝা দরকার যে আজকাল ধরেন এআই তো অনেক কিছুই করে দেয়। সুন্দর করে অনেক কিছু ফেস বানিয়ে দেয়, অনেক কিছু চেহারা এরকম করে দেবে বা এটা হচ্ছে। সুতরাং এই যোগাযোগ মাধ্যম নিয়ে হয়তো আমরা পরে আরেকটু কথা বলতে পারবো। জি কিন্তু স্যার, আমাদের এই যোগাযোগ আরো প্রশ্ন আছে। মাধ্যমটা বেশি এক্সপ্লোরড হয়ে আছে বলে আসলে এই জিনিসটা হয়। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এই প্রত্যাশা এবং ফলাফল, এইটার জন্য যিনি সার্জন বা যে টিম থাকবে তার টিমের দায়িত্ব হলো এটাকে সুন্দর করে অ্যাসেস করা এবং ভালো একটা ফ্যাসিলিটির মধ্যে এটা করা, এবং সার্জনদের যারা যে বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের শুধু সেই অভিজ্ঞতাটার মাধ্যমেই অ্যাস্থেটিক সার্জারি করা উচিত। যারা ওই বিষয়ে ট্রেন না তাদের এটাও করা উচিত না। সুতরাং একজন সার্জন হিসেবে, একজন প্লাস্টিক সার্জন হিসেবে আমি এটা বলবো যে এর আগে সুন্দর করে তাদেরকে কাউন্সেলিং করে আগে পেশেন্ট কনভিন্স হবে তার কথাবার্তায় এবং সবকিছু জেনে শুনে বুঝে, হ্যাঁ, সে সঠিক জায়গায় আসছে কিনা, সঠিক জায়গায় সে করতে পারলো কিনা সবকিছু বুঝে তারপরে এই আপনি যেটা বললেন প্রত্যাশা এবং ফলাফল, এই বিষয়টা আগে ঠিক করে নিতে হবে। এটা আলোচনা সাপেক্ষে এটা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যেহেতু বললেন স্যার, এটা থেকে একটা প্রশ্ন করি যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন বিউটি ট্রেন্ড দেখি। তো স্যার, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সৌন্দর্যের যে ধারণা, এটি কি স্যার আমাদেরকে কোনো অপ্রয়োজনীয় সার্জারির দিকে ঠেলে দিচ্ছে? এই প্রশ্নটা ইন স্পাইট অফ বিইং এ প্লাস্টিক সার্জন, আমি প্লাস্টিক সার্জন হলেও আমি কিন্তু এটা স্বীকার কিছুটা করতে বাধ্য। কারণ অনেকেই কিন্তু আ অপ্রয়োজনীয় সার্জারি, হ্যাঁ, এখন আমি আমার সার্জারির একটা এথিক্স আছে। আমি তো চেষ্টা করব, বা আমি বা আমার যারা কমিউনিটি, এই কমিউনিটির কাজ হলো যে এই এথিক্স ফলো করা। এখন এটা কিন্তু কিছুটা ঠিক যে সারা ওয়ার্ল্ডে এই Facebook, এই এআই, এই যে আপনার ধরেন আম আ বলব যে এইগুলো এত বেশি এক্সপ্লোশন, যেমন ধরেন Instagram, তারপরে আরো অনেকগুলো মিডিয়া আছে। তো সেই মিডিয়াগুলো কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করতেছে। এখন মানুষগুলো করে কি যে অনেক সময় ওখানে সে তার আ বা ইভেন এআই কিন্তু একজনের চেহারাটাকে সে পরিবর্তন করে সে কেমন করে সুন্দর হবে সেটা দেখিয়ে দেয়। তো সে হয়তো মনে করে তাহলে আমি তো আরো সুন্দর হতে পারতাম। আমার তো আরো সুন্দর হওয়া দরকার। যদি সেটা না। তবে এই ক্ষেত্রে এটা খুব মানে ওই রোগীর সাথে আমরা যখন কাউন্সেলিং করি তখন কিন্তু এই জিনিসটা বোঝা বা এই জিনিসটা আমরা বলে নেই যে আসলে আপনি কি শুধু নিজের জন্য সার্জারিটা করেন? একটা প্রশ্নই কিন্তু হয়ে যায়। আপনি কি নিজের জন্য সার্জারি করতেছেন? নাকি আপনি কোথাও দেখেছেন বা কারোর মতো করে আপনার মনে একটা চিন্তা জেগে গেছে, সেই কারণে আপনি সার্জারিটা করছেন? তাহলে যদি তার প্রশ্নটা যদি এরকম হয় যে, "না, অন্য জায়গায় দেখেছি, অন্য জায়গায় Facebook বা অন্য জায়গায়", তাহলে বোঝা যাবে এটা তার কিন্তু খুব একটা প্রয়োজন নাই। কিন্তু সে খামাখা এটা মানে সে নিজেকে ওইটা চিনতে পারে। কিন্তু অনেকে আছে যে হ্যাঁ, এটা দরকার তার, এটা দরকার। নাকটা এতই সমস্যা হচ্ছে যে নাকটা এতই তাবড়া যে সামনে সে যেতে পারে না বা যেতে গেলে তার একটু খারাপ লাগে। সেক্ষেত্রে কিন্তু এটা কনসিডারেবল। হ্যাঁ? কিন্তু এমনও তো হয় যে একবার করার পরে তার ওইটা মনোভূত হয়নি। আবার করতে চায়, আবার করতে চায়। আমি এই ক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি যে যেমন ধরেন যে পৃথিবীর একজন নামকরা গায়ক, আপনারা হয়তো বুঝে ফেলছেন যে পৃথিবীর একজন সবচেয়ে নামকরা একজন গায়ক। উনি সাথে খুব মানে ওনার তুলনায় মাইকেল জ্যাকসন আমি বলতে চাচ্ছি, অসুবিধা নেই। তো মাইকেল জ্যাকসন কিন্তু নাকের অপারেশন করেছিলেন এবং অ্যাস্থেটিক সার্জন দিয়েই। উনি কিন্তু কমপক্ষে ২০ বারেরও বেশি অপারেশন করেছেন। এখন উনার কেন এই অপারেশনগুলো করতে হলো? কারণ উনি প্রতিবারই অপারেশন করে উনি ঠিক মানে উনার মনোভূত হচ্ছে না। আবার এর চেয়ে আরো ভালো মনে হয় হবে। এটা হলো একটা আ আ এক ধরনের একটা তো এইজন্য আ
একটা কিন্তু এখন কিন্তু একটা টার্ম চলে এসছে পৃথিবীতে। সেটার নাম বডি ডিসফরমিক ডিসঅর্ডার। বডি ডিসফরমিক ডিসঅর্ডার অর্থাৎ বিডিডি। এটা একটা ডিজিজের মতো হয়ে যায়। অর্থাৎ সে আরো সুন্দর হতে চায়, আরো সুন্দর হতে চায়। তারপরে অপারেশন করে আরো সুন্দর হতে চায়। তাহলে এটা কিন্তু একটা ডিজিজে পরিণত হয়ে যায় এবং এটার নাম হলো বডি ডিসফরমিক ডিসঅর্ডার। এখন কিন্তু এটা আস্তে, আস্তে এটা চলে আসতেছে। তো আমি সেই কথাটা এখন এটা স্মরণ করিয়ে দিতে চাই যে আসলে এই যে এক্সপ্লোরেশন এত বেশি হয়েছে যার কারণে কিন্তু অনেক সময় কিন্তু অপ্রয়োজনীয় সার্জারি আমাদের কাছে করতে চায় বা অনেক সময় আসে। কিন্তু আমি আমার কমিউনিটি বা আমি এই যে যারা প্লাস্টিক সার্জন বা অ্যাস্থেটিক সার্জন আমরা অনেক সময় মিটিংয়ে এটা বলে থাকি যে আমরা আমাদের এথিক্সের মধ্যে থাকতে হবে এবং এই এথিক্স যেটা আছে সেটা মেনটেন করতে হবে। সুতরাং ওটা কিন্তু ঠিক আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, কিছু কিন্তু এটা হচ্ছে। তো এটাকে রোধ করা দরকার। হ্যাঁ, এটা রোধ করার জন্য কিন্তু যে শুধু সার্জন যে উনি একলা এটাকে বন্ধ করতে পারবেন তা নয়। এটার জন্য অর্থাৎ এটার জন্য মানে সরকার, ব্যক্তি, যারা সার্জারি করবেন তারা এবং বিভিন্ন মিডিয়া তাদেরও একটা ভূমিকা থাকা উচিত এবং সবার সমন্বয়ের মাধ্যমে এটার জন্য একটা ডিসকাশন হওয়া দরকার। আসলে এটা যদি দিন দিন বাড়তে থাকে তাহলে অপ্রয়োজনীয় সার্জারি অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ব্যাপারটা একটা অশনি সংকেত। আমি এটা বলতে চাই যে আসলে আমরা যেন অর্থাৎ সার্জিক্যাল কমিউনিটি যারা অ্যাস্থেটিক সার্জন তারা তাদের এথিক্সের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার বরিশাল থেকে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম খরচে এবং আকর্ষণীয়ভাবে সৌন্দর্য বৃদ্ধির সার্জারির বিজ্ঞাপন দেখি। তো এ ধরনের প্রতিষ্ঠানগুলো কতটা নিরাপদ? হ্যাঁ, এটা তো আসলে প্রাসঙ্গিক একটা কথা এবং কথাটা তো এসেই যায়। তো যিনি সার্জারি করবেন, আমি তাকে এটা বলব যে, আপনি চট করে ওই বিজ্ঞাপন দেখে বা ওনারা যে ছবি দিচ্ছেন বা ওই ছবি, আগের ছবি, পরের ছবি এগুলো দিয়ে কিন্তু মানুষ অনেকটা আ সম্মোহিত হয়। মানে তারা আ এটা কনভিন্স হয়ে যায়। এইটা চট করে হওয়া যাবে না। উনার মাথায় এটা থাকবে যে এরকম বিজ্ঞাপন তো থাকবেই। চটকদারি বিজ্ঞাপন। আপনি তো এরকম বিজ্ঞাপন আমরা আগেও দেখি। উনার এইটা বোঝা উচিত। এরকম একটা ক্রিম বারবার হয়তো টেলিভিশনে দেখাচ্ছে এই ক্রিম দেন, এই ক্রিম দিয়ে একেবারে সব ফর্সা হয়ে যাবে। আসলে কি এটা ফর্সা হয়? কখনোই হয় না। মানে এটা একটা অ্যাডভার্টাইজ, এটা একটা ব্যবসা। এটা একটা মানে এটা একটা বিজনেস। সুতরাং এটা মনে করতে হবে। সুতরাং কোন একটা ক্লিনিক অথবা কোন একটা আম একজন সার্জন যেই হোক, তো এই বিষয়টা জাজ করার তার রাইট আছে। সে ভালো করে ওটা দেখে নেবে, ওটা বুঝে নেবে। সেক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট আছে। পয়েন্ট হলো যে আসলে ওই ক্লিনিকটা কোথায়? কি ওই ক্লিনিকের কোনো রিকগনিশন আছে কিনা? এবং ওই ডাক্তার বা যিনি এই কসমেটিক সার্জন বা যিনি এই কসমেটিক প্রসিডিউর করবেন উনি কি উনার কি ডিগ্রি আছে? অথবা উনি ভ্যালিড কিনা, উনি সার্টিফাইড কিনা? উনার আ বা সবকিছু ট্রেনিং আছে কিনা? আসলে যারা আমাদের এডুকেশন কেন দরকার? আমাদের সাধারণ পিপলরা আসলে তো যারা এডুকেটেড বা যারা বুঝতে পারে তারা এই ভুল করে না। তবে অনেকে না বুঝে যারা একটু রিমোট থেকে আসে অনেক সময় না বুঝে চট করে ওটা করে ফেলে। তবে এ ব্যাপারে অনেক সচেতনতা দরকার। কারণ শুধু ওই ক্লিনিকের অ্যাডভার্টাইজ অথবা ওই যে ছবি দেখে যে এই পূর্বের ছবি, এই পরের ছবি এগুলো দিয়ে কনভিন্স হওয়া যাবে না। এ ব্যাপারে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকেই সতর্ক থাকতে বলব। কারণ আগে জেনে শুনে বুঝে একজন এক্সপেরিয়েন্স অ্যাস্থেটিক সার্জনের কাছে তাদের যাওয়া উচিত। যাতে সে ওটা সবকিছু বুঝতে পারে এবং যার অনেক এই ধরনের অভিজ্ঞতা আছে তার কাছেই এটা করা উচিত এবং ওই ক্লিনিক যেখানে যাবে সেই ক্লিনিকটা একটা রিকগনাইজড ক্লিনিক হওয়া উচিত। তাছাড়া এই ধরনের প্রসিডিউর করাটা ঠিক হবে না। স্যার উনারা তো বিজ্ঞাপনটাই আসলে এমনভাবে দেয় যে মানে খুব অ্যা আকর্ষণীয় মনে হয় আমাদের কাছে। হ্যাঁ, এই বিষয়টা যাদের জিনিসটা অনেক সময় একটু পিছনে ফাঁকফোকর থাকে, তারা কিন্তু বিজ্ঞাপনটাই ওটাকে তারা পুঁজি করে। এই পুঁজি দিয়েই তারা ব্যবসা করে। সুতরাং এই বিষয়টা আমাদের বোঝা দরকার। তো আমরা এই অনুষ্ঠানগুলো কেন করি? এই অনুষ্ঠানগুলো করলে আপনি যে এই প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা নিশ্চয়ই অনেক লোক আমাদের এই অনুষ্ঠান শুনছেন। তো আমার মনে হয় যে তারা এই ব্যাপারটা এলার্ট হবেন। যে আসলে এগুলো ঠিক না। কারণ ওনারা কিন্তু অনেক সময় যে টেলিভিশনে বিভিন্ন বিজ্ঞাপন দেখেন যে এই
ক্রিম, আমি ক্রিমের নাম বলছি না, এই ক্রিম দেন, এই ক্রিম দিলে একদম ফর্সা হয়ে যাবে। তাহলে আসলে কি এটা ফর্সা হয়? কখনোই হয়েছে? কোনোদিনও এর কোনো নজির আছে? কিন্তু ওই ব্যবসা তো চলতে আছে এবং তারা যখন ওই ব্যবসা তারা যখন ওইটা দেখায়, মানে ধরেন টেলিভিশন বা বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু সুন্দর দেখায়। মানে ওইটা লাগানোর আগে একরকম, আবার লাগানোর পরে দেখা যায় তো অনেক ওটা আবার সুন্দর দেখায় যে দেখায়। লাগানোর আগে একরকম ছিল, হ্যাঁ, হ্যাঁ, লাগানোর পরে লাগানো। তো একরকম সুতরাং হলো। সেটা তো আ করাই যায়। আজকাল কিন্তু এই যে মিডিয়া, তাইলে আপনি যেটা আগে যে প্রশ্নটা করেছিলেন যে মিডিয়া কি আমাদেরকে অপ্রয়োজনীয় সার্জারির দিকে আসলে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, কিছুটা তো এটা নিয়ে যাচ্ছে। যা যা মা মা মানুষ তো কিছু ফাঁদে পড়ছে। পড়ে যাচ্ছে আরকি এই ধরনের। সুতরাং এই বিজ্ঞাপনগুলোর আ যাতে মানুষ এলার্ট থাকে, সেইজন্যই তো আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি। অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই এবং আমরা বুঝাতে চাই যে আসলে এই চটকদারি এই ধরনের বিজ্ঞাপন দেখে আপনারা aesthetic সার্জারি বা কসমেটিক প্রসিডিউর এ কখনোই যাবেন না। তাহলে স্যার একজন রোগী কিভাবে তাহলে সিলেকশন করবেন যে একজন অভিজ্ঞ ডাক্তার অথবা আ এক একজন অভিজ্ঞ সেন্টার কিভাবে বুঝবেন উনারা? হ্যাঁ, এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এখানে আমি কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই। সেটা হলো দেখুন, এই ক্ষেত্রে কিন্তু তার অনেকগুলো পয়েন্ট আছে। পয়েন্টে তার তার বিষয়টা হলো যে অ্যা তিনি যে ওই বিজ্ঞাপনটা দেখেছেন, ওই বিজ্ঞাপনটাকে উনি কোনো রিলাই করবেন না। যে হ্যাঁ, আমি ওই ক্লিনিক, ওই অ্যা ওই ওই জায়গায় করে তার কিন্তু সেই জায়গাটায় যাওয়া দরকার। সেই ক্লিনিকটা আসলে কেমন? সেই ক্লিনিকটা বোঝা দরকার যে এই ক্লিনিকটার কোনো রেজিস্ট্রেশন আছে কিনা? বাংলাদেশ গভর্নমেন্ট নাকি রেজিস্ট্রেশন করে দিয়েছে কিনা? শুধু তাই নয়, এই সার্জন যে করতেছে বা উনি যে এই কসমেটিক প্রসিডিউর গুলো করছে, উনি রেজিস্টার্ড কিনা? উনার এই অ্যাস্থেটিক সার্জন হিসাবে উনি রিকগনিশন আছে কিনা? এই জিনিসটা কিন্তু আগে দেখতে হবে, বুঝতে হবে যে আমাদের দেশে দেখুন কতগুলো একটা এটা বোঝা, মানে আমরা জানি যে কতগুলো ডিগ্রি বা কতগুলো একটা বেসিক ডিগ্রি থাকে। যেমন ধরেন এফসিপিএস, এমএস, হ্যাঁ? বা এমডি। এই যে ডিগ্রিগুলো, এগুলো হইলো একটা বেসিক। এইটা তার আছে কিনা এইটা ম্যান্ডেটরি থাকবে। তারপরে আপনার অ্যাস্থেটিক প্রসিডিউর বা রাইনোপ্লাস্টি এইটার ট্রেনিংটা তো পরে। অথবা ফেস লিফট, এই ট্রেনিং তো এটা পরের কথা। সুতরাং এই ট্রেনিং গুলো উনি কোথায় করেছে, কিভাবে করেছে, আসলেই করেছে কিনা এই জিনিসটা উনাকে জাজ করতে হবে। যে রুগী তাকেই এটা আসলে করা উচিত। বুঝতে সুতরাং হবে, খুঁজে বের করতে সরাসরি হবে। গিয়ে সরাসরি গিয়ে ওই ক্লিনিক দেখতে হবে। ক্লিনিকের সরকারি রেজিস্ট্রেশন আছে কিনা সেটা দেখতে হবে এবং ওই সার্জন বা টিম যারা করবেন তাদের ওই ডিগ্রি গুলো সব আছে কিনা এগুলো বুঝতে হবে। বুঝে শুনে দেখে তারপরে তাকে জাজ করতে হবে যে হ্যাঁ, এই ধরনের অপারেশন বা এই ধরনের আম আ তারা আগে কোথায় করেছে, তাদের এটা আগে সেই জিনিসগুলো আগে জানতে হবে। জেনে বুঝে তারপরে এটা করা উচিত। এই ব্যাপারে 100% অ্যালার্ট থাকা উচিত। কারণ অ্যাস্থেটিক সার্জারি কিন্তু এটা আপনি বুঝতে পারতেছেন, এটা কিন্তু একটা সেনসিটিভ বিষয়। মানে প্লাস্টিক সার্জন হলেই যে সবাই অ্যাস্থেটিক সার্জারি করে তা না। প্লাস্টিক সার্জনটা তো ২ ভাগে ভাগ হয়ে গেল। একটা রিকনস্ট্রাকটিভ, একটা অ্যাস্থেটিক। এখন আগের দিনে যখন ১ম প্লাস্টিক সার্জারি শুরু হয়েছিল তখন প্লাস্টিক সার্জন as a whole encompasses আ all the parts of the plastic surgery, যেমন রিকনস্ট্রাকটিভ সার্জারি, বার্ন সার্জারি, এই যে কসমেটিক প্রসিডিউর, তারপরে আপনার হাইপারট্রফি স্কার, কেলয়েড এগুলোর জন্য আলাদা, ক্লেফট ক্রানিওফেশিয়াল সার্জারি, এরকম অনেকগুলো কিন্তু মাইক্রো সার্জারি, অনেকগুলো কিন্তু এখন ব্রাঞ্চ হয়ে গেছে। এখন দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা স্পেশালিস্ট হচ্ছে। সুতরাং তাকে ওই জিনিসটা বুঝতে হবে যে সে অ্যাস্থেটিক সার্জন হবে তখন সে বেসিক্যালি সে প্লাস্টিক সার্জন কিনা এইটা আগে জানতে হবে। এইটা হলো আসল। আপনি যদি কেউ যদি বলে এ এ স সরাসরি বলে যে উনি একজন নেফ্রোলজিস্ট। উনি আগে এমবিবিএস পাস করেছে কিনা এটা তো আগে বুঝতে হবে। তারপরে উনি একটা বেসিক মেডিসিনের ডিগ্রি করেছে কিনা সেটা বুঝতে হবে। তারপরে উনি নেফ্রোলজিতে অর্থাৎ কিডনি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। তাহলে সুতরাং সে হবে নেফ্রোলজিস্ট। সুতরাং জিনিসটা এখন ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হলো এরকম যে উনি আগে একজন ডাক্তার। তারপরে উনি উনার প্লাস্টিক সার্জারির কোনো বেসিক ডিগ্রি আছে কিনা সেটা এফসিপিএস হতে পারে, এমএস হতে পারে অথবা এই লেভেলের অন্য কোনো পিএইচডি বা এই লেভেলের। এবং এরপরে হলো যে উনি রাইনোপ্লাস্টি করেন, ঠিক আছে।
উনি রাইনোপ্লাস্টিতে কোনো ট্রেনিং করেছেন কিনা, এই বিষয়ে উনার ফেলোশিপ আছে কিনা বা এই বিষয়ে উনার ডিপ্লোমা সার্টিফিকেট আছে কিনা, এটা জানতে হবে। সুতরাং এগুলো জেনে শুনে যখন বুঝে করবেন, তাহলে আমি আপনাকে সেটা বলে দিচ্ছি যে এইভাবে জেনে শুনে বুঝে করলে সাধারণত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্যে। দর্শক আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার কিন্তু আজকে আমাদেরকে সৌন্দর্য বৃদ্ধির সার্জারি নিয়ে গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয়গুলো নিয়ে কিন্তু স্যার বিস্তারিত আলোচনা করলেন। স্যার কিন্তু আমাদেরকে বলেছেন যে কখন এ ধরনের সার্জারির প্রয়োজন, কি ধরনের ঝুঁকি থাকতে পারে এবং আমরা কিভাবে একজন অভিজ্ঞ চিকিৎসক ও সেন্টার নির্বাচন করব। তবে দর্শক আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে সৌন্দর্যের চেয়েও কিন্তু আমাদের প্রয়োজন সুস্থতা এবং নিরাপত্তা। তাই অবশ্যই আপনারা যে ডিসিশন নিবেন সচেতনভাবে নিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।